স্বাগত জানাচ্ছি নিউজ 24 সন্ধ্যার সংবাদে। পুরো সংবাদের সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি ফারনাজ জুই এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরু হয়েছে ষাটোর্ধ্ব ও ফ্রন্ট লাইনারদের বুস্টার ডোজ প্রয়োগের কার্যক্রম। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক নিউজ 24-কে জানিয়েছেন, এরই মধ্যে সুরক্ষা প্ল্যাটফর্মের মাধ্যমে ষাটোর্ধ্ব এবং ফ্রন্ট লাইনারদের SMS পাঠাতে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। বুস্টার ডোজকে কেন্দ্র করে সুরক্ষা প্ল্যাটফর্মে এসেছে বড় পরিবর্তন। রিশাদ হাসানের প্রতিবেদন। দেশব্যাপী শুরু হয়েছে বুস্টার ডোজ প্রয়োগের কার্যক্রম। ষাটোর্ধ্ব ও ফ্রন্ট লাইনারদের যাদের 2 ডোজের টিকার মেয়াদ অন্তত 6 মাস পেরিয়েছে তাদেরই দেয়া হবে বুস্টার ডোজ। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মুঠোফোনে জানান, এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে সুরক্ষা অ্যাপ। বুস্টার ডোজের জন্য মনোনীত ব্যক্তিদের নতুন করে নিবন্ধনের প্রয়োজন হবে না। বুস্টার ডোজ শুরু হয়েছে, আজকে আপনি ট্রাই করেন যে সুরক্ষা দিতে পারেন কিনা। শুরু হতে চলে সেদিন তো আনসিংভাবে মঞ্চে শুরু করে দিয়েছে। বুস্টার ডোজকে কেন্দ্র করে সুরক্ষা প্ল্যাটফর্মেও এসেছে বড় পরিবর্তন। এটিকে দেখানো হবে টিকার তৃতীয় ডোজ হিসেবে। এছাড়াও ভ্যাকসিন সনদেও মিলবে এর প্রমাণ। শিডিউলের তারিখটা দেওয়া থাকবে, ওই তারিখটা এই ভ্যাকসিন কার্ডে উনি প্রিন্ট করলে পেয়ে যাবেন। এবং এর পরবর্তীতে আসে টিকা সনদ। যখন উনি বুস্টার ডোজ সম্পন্ন করবেন, টিকা সনদ যখন ডাউনলোড করবেন, ডাউনলোডের ওখানে করে সনদে কিন্তু আমরা একটি কলাম নতুন অ্যাড করে দিয়েছি বুস্টার ডোজের ক্ষেত্রে। সুরক্ষা প্ল্যাটফর্ম নিয়ে রোববার ভার্চুয়াল প্রশিক্ষণ শেষ করেছে দেশের টিকা কেন্দ্রগুলো। বুস্টার ডোজ প্রয়োগে পূর্ণ প্রস্তুতির কথা জানান তারা। অলরেডি বুস্টার ডোজের জন্য আমাদের গতকালকে মিটিং হয়েছে, জুম মিটিং, এবং সবাইকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যে কীভাবে করতে হবে এবং কীভাবে মেসেজটা দিতে হবে। সেই অপশন সবই আমাদের দেখানো গেছে। আমরা প্রস্তুত আছি, নির্দেশনা পাওয়া মাত্র আমরা শুরু করে দিব। ষাটোর্ধ্ব ও ফ্রন্ট লাইনার যাদের 2 ডোজ টিকা নেয়ার 6 মাস পেরিয়েছে, SMS এর প্রাপ্যতার ভিত্তিতে নির্ধারিত কেন্দ্রগুলোতে গিয়ে তারা দিতে পারবেন বুস্টার ডোজ। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। দেশের করোনা পরিস্থিতি। 24 ঘন্টার ব্যবধানে দেশে করোনা ভাইরাস শনাক্তের হার 2% ছাড়িয়েছে। বেড়েছে নতুন রোগী, তবে কমেছে মৃত্যু। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 24 ঘন্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছেন 373 জন আর মারা গেছেন একজন। 24 ঘন্টায় 17,271টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার 2.16%। অধিদপ্তর জানাচ্ছে, নতুন 373 জন সহ মোট শনাক্ত 15,83,626 জন এবং নতুন একজন সহ মোট মৃত্যু 28,061 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 323 জন। এ নিয়ে দেশে মোট 15,47,750 জন সুস্থ হয়েছেন। দেশে দেশে ছড়িয়ে পড়ছে ওমিক্রনের ছোবল। ভাইরাসটির ভয়াবহতা এবার অস্ট্রেলিয়াতেও প্রাণ গেল একজনের। সিডনির হাসপাতালে ওমিক্রনে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রেও অব্যাহত রয়েছে করোনার নতুন এই ভ্যারিয়েন্টের তাণ্ডব। নিউ ইয়র্কে ওমিক্রন সংক্রমণ বৃদ্ধির সাথে সাথে হাসপাতালে শিশু রোগী ভর্তির চাপ বাড়ছে। নিউ ইয়র্কের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গত 5 ডিসেম্বর থেকে চলতি সপ্তাহে 18-র কম বয়সীদের হাসপাতালে ভর্তি বেড়েছে। এদের অর্ধেকের বয়সী 5 বছরের কম। সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে ফ্রান্স সহ ইউরোপের কয়েকটি দেশে। ভারতের রাজধানীতে ফের করোনা সংক্রমণ বাড়ায় সোমবার থেকে রাতে কারফিউ জারি করেছে দিল্লি প্রশাসন। এই নাইট কারফিউ জারি থাকবে রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দিল্লিতে 290 জন সংক্রমিত হয়েছেন। আগের দিনের তুলনায় এই বৃদ্ধি প্রায় 16%। এমনকি 10 জুনের পর দিল্লিতে এটি একদিনের সর্বাধিক সংক্রমণ। এই পরিস্থিতিকে উদ্বেগজনক বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য অধিদপ্তর। এ ঘটনায় সতর্ক অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। নাইট কারফিউর পাশাপাশি কঠোর করেছেন স্বাস্থ্যবিধিও। আইন নয়, সরকারি বেগম জিয়ার বিদেশি চিকিৎসার ক্ষেত্রে সবথেকে বড় বাধা। বেগম জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তার মুক্তি আদায় করে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির নেতারা। এদিকে আইনমন্ত্রী জানিয়েছেন, বেগম জিয়ার বিদেশি চিকিৎসার আবেদন আইনি মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তৌফিক মাহমুদ মুন্না জানাচ্ছেন বিস্তারিত। গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চলতি বছরের 13 নভেম্বর এবারকের হাসপাতালে ভর্তি করা হয়। লিভার সিরোসিস আক্রান্ত বেগম জিয়া অনেক বছর ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন। চলতি বছরের 11 নভেম্বর বেগম জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকার কাছে আবেদন করেন তার ভাই শামীম ইস্কান্দার।
সোমবার সকালে রাজধানীতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ জানান, সরকার ইচ্ছাকৃতভাবেই বেগম জিয়াকে বিদেশ যেতে বাধা দিচ্ছে। যে বেগম খালেদা জিয়া বিদেশে গিয়া চিকিৎসা নেওয়া, আধুনিক অ্যাডভান্স চিকিৎসা নেওয়ার পথে বাধা হচ্ছে একমাত্র সরকার, আইন নয়। দেশনেত্রীর স্বাস্থ্যের অবস্থা এমন যে আমাদের এত দাবির পরেও, জনগণের এত দাবির পরেও একটা শর্ত উঠিয়ে দিতে পারে না। আইনের কথা বলছে, এখানে আইনের কিছু নেই। বিকেলে জাসাসের প্রতিষ্ঠা বার্ষিকীতে দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বেগম জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার আন্দোলন চলমান থাকবে। এই মুক্তিটা আমাদের আদায় করে নিতে হবে, দাবি করা যাবে না, আদায় করে নিতে হবে। আমার নেত্রীকে চিকিৎসার জন্য আমাদের বাইরে পাঠাতেই হবে। যে সাজাপ্রাপ্ত আসামি, একজন দুজন না, বেশ কিছু সাজাপ্রাপ্ত আসামি, তাদেরকে মুক্তি দিয়ে গোপনে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। একই দিন দুপুরে সচিবালয়ে বেগম জিয়ার চিকিৎসা ইস্যু নিয়ে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। আবেদনটি ব্যাপারে আমাদের আইনি মতামত দিয়ে আমরা এখন এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিচ্ছি। আপনারা জানেন যে এর আগেও যতবারই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত এই ফাইলটা গেছে। এখন এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে। আমি মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীকেও জানিয়ে দিয়েছি যে এই ফাইলটা যাচ্ছে ওনার কাছে। আমার মনে হয় যে এই ফাইলটা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত যাবে, তারপরে আপনারা সিদ্ধান্ত জানতে পারবেন। আইনে যেভাবে বলা আছে সেভাবেই ব্যবস্থা নেওয়া হচ্ছে, এ বিষয়ে কোনো দ্বিমত নেই বলেন আইনমন্ত্রী আনিসুল হক। আবেদনটি ব্যাপারে আমাদের তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। ঝালকাঠিতে লঞ্চে অগ্নিদগ্ধদের মধ্যে যারা ঢাকায় ভর্তি আছেন তাদের কেউই শঙ্কামুক্ত নন, একথা জানিয়েছেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্তলাল সেন। আর হাসপাতাল পরিদর্শন শেষে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান দাবি জানিয়েছেন অভিযুক্তদের শাস্তি নিশ্চিতের। এদিকে মরদেহ শনাক্তে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ শুরু করেছে সিআইডি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঝালকাঠির সুগন্ধা লঞ্চে আগুনের চতুর্থ দিনে সোমবার সকাল 11টার দিকে বিষখালী নদী থেকে এক যুবকের মরদেহ ভেসে উঠতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহটি উদ্ধার করেন। লঞ্চ দুর্ঘটনায় দগ্ধদের মধ্যে 4 জন ভর্তি আছে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। এদের একজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্তলাল সেন। অন্যদিকে হাসপাতাল পরিদর্শন শেষে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম লঞ্চ দুর্ঘটনায় গাফিলতি থাকলে দোষীদের শাস্তির দাবি জানান। আমাদের এখানে 15 জন রোগী আছে এখন, তার মধ্যে 4 জন আইসিইউতে, 3 জন অলরেডি লাইফ সাপোর্টে আছে। বাকি যারা আছে তারাও কেউ শঙ্কামুক্ত না, সবারই জেনারেশন বার্ন আমরা পর্যবেক্ষণ করছি, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি। যাদের গাফিলতির কারণে এই ধরনের ঘটনা ঘটেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক, এটাই কমিশন থেকে আমরা প্রত্যাশা করি। এদিকে অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের স্বজনদের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ শুরু করেছে সিআইডি। পোস্টমর্টমের সময় যে লাশগুলি পাওয়া গিয়েছিল তাদের প্রোফাইলটি সংগ্রহ করে রাখা হয়েছে, আর এখন যারা আসছে তাদের প্রোফাইলটাও আমরা নিব। 2টা ম্যাচ করার পরে আমরা তখন এই জিনিসটা তাদেরকে দিতে পারবো। আগুন লাগা অভিযান 10 লঞ্চের মালিক হামজালাল শেখকে রোববার রাতে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করে র্যাব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে আইন প্রণয়নের প্রস্তাব রেখেছে তরিকত ফেডারেশন। তবে দলটি মনে করে এই স্বল্প সময়ে আইন পাশ করা সম্ভব হবে না, আর এই কারণে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজনদের নিয়ে সার্চ কমিটি গঠন করাটাই কার্যকর প্রক্রিয়া। নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির আমন্ত্রণে বিকেলে তরিকত ফেডারেশনের 7 সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত সংলাপে অংশ নেয়। দলটি মনে করে এই 50 বছরেও এমন একটি আইন করতে না পারাটি জাতির জন্য দুর্ভাগ্যজনক। এই বিষয়ে রাষ্ট্রপতিও তাদের সঙ্গে একমত পোষণ করেছেন বলে জানান তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বাশার। এরপর খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদেরের নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনের সংলাপে অংশ নেয়। বঙ্গভবনের সামনে আছেন আমাদের সহকর্মী তৌহিদ শান্ত, তার কাছ থেকে জেনে নিব বিস্তারিত। রাষ্ট্রপতির সাথে তরিকত ফেডারেশন ও খেলাফত মজলিসের সাথে পৃথক আলোচনার মূল বিষয় ঠিক কি ছিল শান্ত? ঠিক এই মুহূর্তে কিন্তু খেলাফত মজলিস শেষ করলেন
সংলাপ শেষে কিছুক্ষণ আগে তাদের প্রস্তাবনাগুলো তুলে ধরলেন। আমি খেলাফত মজলিসের কথাটি একটু আগে বলি আপনাকে, সেটি হলো যে এখন পর্যন্ত জাতীয় পার্টি, জাসদ এবং তরিকত ফেডারেশন, খেলাফত মজলিস যে কয়টি দল দেখা করেছে তার মধ্যে একমাত্র খেলাফত মজলিসই প্রথমবারের মতো আইনের পাশাপাশি আরেকটি বিষয় বলেছে, সেটি হলো যে নির্বাচনকালীন সরকার প্রয়োজন। অর্থাৎ তারা মনে করছেন যে যেহেতু আইন এখন করা যাবে না এবং যে নির্বাচন কমিশন গঠন করা হবে আগের যে দুটি প্রক্রিয়া 2012 এবং 2017 সালে করা হয়েছিল সেই প্রক্রিয়াতেই হয়তো বা নির্বাচন কমিশন গঠন করতে হবে। সেই ক্ষেত্রে আসলে প্রথমত প্রয়োজন নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার, সেটি তত্ত্বাবধায়ক সরকার হতে হবে এমন কোনো কথা নেই, তবে অন্তর্বর্তীকালীন সরকার হতে হবে। এটি হলো খেলাফত মজলিস দাবি করলেন এবং আপনারা দেখছেন যে মাত্রই এখান থেকে তারা বিদায় নিলেন রাষ্ট্রপতির সংলাপ শেষে। আর এর আগে 4টায় বৈঠকে বসেছিলেন তরিকত ফেডারেশন। তরিকত ফেডারেশনের সদস্যরা তারা জানিয়েছেন যে আইনটা তাদেরও দরকার, কিন্তু সেই ক্ষেত্রে যেটি প্রয়োজন সেটি হলো নির্বাচনের যে নির্বাচন কমিশন গঠনের যে আইন, সেই আইনটি তারা করতে বলেছেন রাষ্ট্রপতিকে, কিন্তু এর পাশাপাশি তারা বলেছেন যে যেহেতু এই অল্প সময়ের মধ্যে সার্চ কমিটি গঠন করেই নির্বাচন কমিশন গঠন করতে হবে, আইন করা সম্ভব নয়, সেক্ষেত্রে তারা যেটি বলেছেন যে তারা 5টি স্তরের কথা বলেছেন, অর্থাৎ একজন আপিল বিভাগের বিচারপতি এবং শিক্ষক, সুশীল সমাজের একজন এবং অবসরপ্রাপ্ত সচিব এবং সাংবাদিকদের মধ্যে থেকে এরকমের 4-5 জনকে নিয়ে একটি কমিশন গঠন করা যেতে পারে এবং অবশ্যই তারা হবে মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বা মুক্তিযোদ্ধাদের সন্তান, অবশ্যই মুক্তিযুদ্ধ বিরোধী কেউ যেন এই। ধন্যবাদ শান্ত। দর্শক, বঙ্গভবনের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী তৌহিদ শান্ত। মালদ্বীপে 6 দিনের দ্বিপক্ষীয় সফর শেষে সোমবার সন্ধ্যায় দেশে ফিরেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইট সোমবার সন্ধ্যা 5:30 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এর আগে মালদ্বীপের স্থানীয় সময় 1:20 বিমানটি মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। প্রধানমন্ত্রী দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলির আমন্ত্রণে গত 22 ডিসেম্বর মালদ্বীপে পৌঁছান। 23 ডিসেম্বর তার সফরের দ্বিতীয় দিনে দক্ষ স্বাস্থ্য পেশাদারদের নিয়োগ এবং যুব ক্রীড়া উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতার বিষয় দুটি সমঝোতা স্মারক এবং দ্বৈত সই হয়। দক্ষিণ এশিয়ার এই দুই দেশের মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে বাংলাদেশ মালদ্বীপকে 13টি সামরিক যান উপহার দিয়েছে। কক্সবাজারে পর্যটক ধর্ষণের কথা স্বীকার করেছে মামলার প্রধান আসামি আশিক। গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে র্যাব জানায় কক্সবাজারে পর্যটকদের টার্গেট করে অপকর্ম করার তার একটি দল রয়েছে। আর এদিকে ওই নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেপ্তার 3 জনের 2 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। আরো জানাচ্ছেন মৌ খন্দকার। সাম্প্রতিক সময়ে কক্সবাজারে পর্যটকদের নানা ভোগান্তি নিয়ে সংবাদের মাঝেই ঘটে এক নারীকে ধর্ষণের ঘটনা। অভিযোগ ওঠে স্বামী সন্তানকে জিম্মি করে ওই নারীকে ধর্ষণ করা হয়েছে। তারপর থেকেই মামলার আসামিদের ধরতে অভিযান শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী। রোববার রাতে এই মামলার প্রধান আসামি আশিককে মাদারীপুর থেকে গ্রেফতার করে র্যাব। এ নিয়ে সোমবার সংবাদ সম্মেলনে বাহিনীর পক্ষ থেকে জানানো হয় আশিক গত 1 দশকে কক্সবাজারের অপরাধের অভয়ারণ্য গড়ে তুলেছে। তার গ্যাংয়ে রয়েছে অন্তত 30 জন সদস্য। গ্রেফতারকৃত আশিক তার মূলত যে 30 জনের যে তার একটি গ্রুপ, এই গ্রুপের মাধ্যমে সে বিচে যারা পর্যটক যেত রাতের বেলা তাদেরকে বিভিন্নভাবে ফাঁদে পেলে তাদেরকে ব্ল্যাকমেল করত। তারা বিভিন্নভাবে সুযোগ বুঝে ফায়দা অনুযায়ী তারা কিন্তু তাদেরকে ব্ল্যাকমেল করে তাদের কাছ থেকে অর্থ নিত। র্যাব বলছে বিভিন্ন হোটেল ম্যানেজারের যোগসাজশে পর্যটকদের ফাঁদে ফেলে টাকা আদায় করত আশিক ও তার গ্যাংয়ের সদস্যরা। তার এই ব্ল্যাকমেল থেকে বা তার এই ধরনের অপকর্ম থেকে মূলত কেউই রেহাই পায়নি এবং তার এই অপকর্মের জন্য বিভিন্ন সময় আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করেছে। এদিকে কক্সবাজারের নারী পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার 3 জনের 2 দিন করে রিমান্ড দিয়েছে আদালত। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান থেকে আবারও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
সোমবার ভোর থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ডিএপির কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি দল সাতছড়ির 2টি জায়গা থেকে 15টি রকেট প্রোফাইল গ্রেনেড, 25টি বুস্টার ও লং রেঞ্জ অটোমেটিক মেশিন গানের 510 রাউন্ড বুলেট উদ্ধার করে। বিকেলে চুনারুঘাট থানায় সাংবাদিকদের এসব তথ্য জানান কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান পুলিশের ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি জানান, গতকাল রাতে ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে আবেল ত্রিপুরা অমিত নামে খাগড়াছড়ির এক যুবককে আটক করেন তারা। তার দেয়া তথ্যের ভিত্তিতেই সাতছড়িতে অভিযান চালিয়ে এসব গোলাবারুদ উদ্ধার করা হয়। সবশেষ গত 2 মার্চ ও 3 মার্চ বাংলাদেশ বর্ডার গার্ড সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালিয়ে 18টি কামান বিধ্বংসী রকেট সেল উদ্ধার করে। ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে আবেল ত্রিপুরা ওরফে অমিতকে একটি পিস্তল, বিদেশি পিস্তল এবং 4 রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন সহ আমরা তাকে গ্রেপ্তার করি। ফলে যে আরও কোনো অস্ত্র গোলাবারুদ আছে কিনা সেটা আমরা রিমান্ডে এনে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করব এবং আমরা আশা করি তার মাধ্যমে আরও অভিযান আমাদের অব্যাহত থাকবে। রজনীগন্ধা সিটিং সার্ভিস বাসের চাপে খুব একটা যাত্রী নেই সিটি কর্পোরেশনের ঢাকা নগর পরিবহনে। প্রত্যাশা অনুযায়ী যাত্রী উপস্থিতি না থাকার পেছনে একই রুটে অন্য যানবাহনের বিশৃঙ্খলাকে দায়ী করেন চালকেরা। তবে নতুন নিয়মের বাস চড়ে সন্তুষ্টি জানিয়েছেন যাত্রীরা, বলছেন এমন সেবা দরকার গোটা শহরে। আরিফিন শাকিলের রিপোর্ট। অনেক প্রত্যাশা নিয়ে শুরু হয়েছে ঢাকা নগর পরিবহন। সেই প্রত্যাশা বাস্তবতায় কতটুকু মিলছে তা দেখতে চাই আমরা। 21 কিলোমিটার সড়কের বসিলা, মোহাম্মদপুর, ধানমন্ডি, ঝিগাতলা, সিটি কলেজ, শাহবাগ, পল্টন, মতিঝিল সহ 25টি স্থানে উঠানামা করেন যাত্রীরা। তবে যাত্রী ছাউনি বা বাস বেতে অবস্থিত কাউন্টার ছাড়া কোথাও থামেনি নতুন নিয়মের এই গণপরিবহন। গোটা যাত্রায় যাত্রীদের স্বস্তির বড় জায়গা ছিল সরকার নির্ধারিত ভাড়া। সর্বনিম্ন ভাড়া আদায় করা হয় 10 টাকা আর সর্বোচ্চ 60 টাকা। রজনীগন্ধা আমাদের 30 টাকা ভাড়া নিত, 25 টাকা ভাড়া নিত, ট্যাক্স দিয়া দূর করে ভাড়া নিত। আমরা বাধ্য যাইতে হইতো আমাদের চাকরি করতে, মানে এই গাড়িতে আমরা খুবই সন্তুষ্ট। এই নিয়ম যদি প্রত্যেকটা বাসে হয়, প্রত্যেকটা পরিবহনে হয়, তাহলে হয়তো মনে হয় যে ভালো হয়। এই সিস্টেমটা আমার মেয়ে হিসেবে আমার ভালো লাগছে যে শৃঙ্খলাভাবে আমরা উঠবো, নাম সুন্দরভাবে আপনি 3 দিন 4 দিন নিয়ে যাচ্ছেন, তারপরে হলো কি নিয়ম ভেঙে ফেললেন, যার কারণে কোনো সার্ভিসগুলি এই পর্যন্ত টিকে থাকে নেই। নিয়ম অনুযায়ী চালকদের পরনে ছিল নির্ধারিত পোশাক, ঝুলিয়ে রাখা হয় লাইসেন্স আর ভাড়ার তালিকা। তবে প্রত্যাশা অনুযায়ী যাত্রী উপস্থিতি না থাকার পেছনে একই রুটে অন্য যানবাহনের বিশৃঙ্খলাকে দায়ী করেন চালকরা। রজনীগন্ধা, আজমিরি আর সিটি গাড়ি, এই 3টা গাড়ির জন্য আমরা ভালো জনগণের সার্ভিস দিতে পারতেছি না। মানে যাত্রীরা আমাদের কাউন্টারে যাইতে দিতেছে না, তার আগে এরকম গাড়ি ব্যারিকেড দিয়ে রাখতেছে। এদের কারণে আমরা তাড়াতাড়ি যেতে পারতেছি না আর যানজটটা বেশি হচ্ছে। নতুন এই উদ্যোগে একটি রুটে সব গাড়ি চলবে একটি পরিবহন কোম্পানির নামে, কিন্তু এখনও রাজধানীর অনেক এলাকায় যাত্রী ছাউনি নির্মাণ হয়নি। প্রায় 2.5 ঘন্টায় ঘাটাচর থেকে কাঁচপুর পুরোটা যাত্রায় যাত্রীরা ছিলেন সবচাইতে বেশি নির্ভর। ছিল না কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা ভাড়া নিয়ে নৈরাজ্য। যাত্রীরা বলছেন এই সেবা অব্যাহত রাখতে দরকার জোরদার মনিটরিং, পাশাপাশি এক রুটে এক রকমের বাস যে পদক্ষেপ না হয়েছে তা দ্রুত বাস্তবায়নের। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। রাজধানীর কামরাঙ্গীর চরে বুড়িগঙ্গার আদি চ্যানেলে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA এবং জেলা প্রশাসন। 6 দিন ব্যাপী অভিযানের প্রথম দিন ছিল গতকাল। এদিনে দালালদের বাধার মুখে পড়লেও গুড়িয়ে দেওয়া হয় বহুতল আবাসিক এবং বাণিজ্যিক ভবন। অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন BIWTA এর এক কর্মকর্তা। বিস্তারিত রিপোর্টে। উচ্চ আদালতের নির্দেশে বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেল উদ্ধারে তৃতীয় দফায় দ্বিতীয় দিনে অভিযান শুরু করে BIWTA ও ঢাকা জেলা প্রশাসন। রাজধানীর কামরাঙ্গী চরের শহীদনগর এলাকায় অভিযান চালায় তারা। এ সময় ভেঙে দেওয়া হয় 2টি 6 তলা, 2টি 5 তলা, একটি 4 তলা ভবন সহ মোট 25টি স্থাপনা। ক্ষতিগ্রস্তরা জানান মাত্র 2 দিনের নোটিসে তাদের বাড়িঘর গুড়িয়ে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে সরকারকে জমির খাজনা দেয়া সহ সিটি কর্পোরেশনের সকল সুবিধাই তারা ভোগ করছিলেন। অবৈধ স্থাপনায় এসব সুবিধা কিভাবে তারা পেলেন তা নিয়েও প্রশ্ন তোলেন ভুক্তভোগীরা। আমি তো ক্রয় সূত্রের মালিক, কিভাবে আপনি খাজনা নিলেন, ট্যাক্স নিলেন, গ্যাসের লাইন দিলেন, কারেন্টের লাইন দিলেন, নতুন পানির লাইন শুদ্ধ আসছে, কিছুদিন আগে রোডটা শুধু পাকা করলেন। আমি মানে এই হাউসটা করার জন্য হাউস লোন নিচ্ছি আমি।
আমার প্রপার্টি যদি সরকারি হয়ে থাকে তাহলে কেন আমাকে এই প্রপার্টিতে ভিত্তি করে আমাকে লোন দিচ্ছে? দেশের জায়গা জমিন বাড়ি ঘর যা আছে সব বিক্রি করে এখানে থাকার ব্যবস্থা করছি, এইটা আপনারা ভেঙে নিয়ে যেতেছেন। তবে বিআইডব্লিউটিএ বলছে আগে থেকেই তাদের উচ্ছেদের বিষয়ে জানানো হয়েছে, তারই প্রেক্ষিতে ভবনগুলো নিজেরাই খালি করে দিয়েছেন। এখানে এ ধরনের 4টি পকেট রয়েছে। এই একটি এলাকা, পরবর্তীতে আপনার একটা জুতার ফ্যাক্টরি আছে সেই এলাকা, লালবাগ থানা এলাকা এবং নবগঞ্জ বাজার ও শিক্ষণ এলাকা, এই পুরো এলাকাটাই কতগুলো পকেট রয়েছে আদি চ্যানেল, এগুলো সবই উচ্ছেদ করা হবে। তারা যে বক্তব্য দিয়েছে সঠিক নয়। এই অভিযানের মধ্য দিয়ে বুড়িগঙ্গা নদীর আরো হাফ একর জায়গা উদ্ধার করা হয়েছে বলেও জানায় বিআইডব্লিউটিএ। আলচিকো, নিউজ 24, ঢাকা। প্রতি মাসে 600-র বেশি করে ডিভোর্স হচ্ছে রাজধানীতে। বিবাহ বিচ্ছেদে বেশি আবেদন করেন নারীরা। সমাজবিজ্ঞানীরা বলছেন দিন দিন কমে যাচ্ছে ধৈর্য, তাই ছোটখাটো কারণে ঘটছে বিচ্ছেদ। একজন পর্যবেক্ষক মনে করেন করোনার কারণে বেড়েছে পারিবারিক কলহ। মাসুদ লাবণীর প্রতিবেদন। আমি চলে যাচ্ছি। ঠিক আছে, তুমি যাও। ডিভোর্স নারী পুরুষের একসাথে থাকার আইনি বন্ধনের ইতি টানাকে ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ বলা হয়। দিনে দিনে বাংলাদেশের নগরগুলোতেও বাড়ছে এই সংখ্যা। ঢাকার 2 সিটি কর্পোরেশনের পরিসংখ্যান বলছে প্রতি বছর নারীরা বিচ্ছেদের আবেদন করেন বেশি। কোনো কোনো মাসে এই সংখ্যা ছাড়িয়ে যায় দ্বিগুণ। গত 3 বছরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিসংখ্যানে দেখা যায় 2019 সালের চেয়ে 2020 সালে ডিভোর্স কার্যকর হয় 561টি বেশি। এবছর 11 মাসে ডিভোর্স হয়েছে 6666টি। প্রতি মাসে তালাকের সংখ্যা গড়ে 606টি। সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা বলছেন বিবাহ বিচ্ছেদের সংখ্যা প্রতি বছর বাড়ছে, যা ঢাকায় বেশি। স্বামী মাদকাসক্ত, যৌতুকের জন্য নির্যাতন করেন, শারীরিকভাবে নির্যাতন করেন। পুরুষদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে স্ত্রী অবাধ্য। উত্তর সিটি কর্পোরেশনের হিসাবে দেখা যায় 2019 সালে তালাকের আবেদন জমা পড়েছে 6144টি। পরের বছর এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 6168টিতে। এবছর নভেম্বর পর্যন্ত আবেদন জমা পড়ে সবচেয়ে বেশি 6704টি, যা ডিসেম্বর মাসের হিসাব বাদে 1 দশকে সবচেয়ে বেশি। সমাজবিজ্ঞানীরা বলছেন সমাজ পরিবর্তনের সাথে সাথে বাড়ছে ডিভোর্সের হার। দুরাবস্থার মধ্যে না পড়লে, দাম্পত্য কলহ খুব চরম না হলে আগে বিচ্ছেদটা হতো না। এখন অনেকেই আছে স্বাধীন চেতা, অনেকেই আছে হয়তো নিজে উপার্জনক্ষম, সেই ওই জায়গাটা থেকে বের হয়ে আসতে চাচ্ছে এবং সেই কারণে বিচ্ছেদের পরিমাণ, হার এটা বেড়ে যাচ্ছে। সকলেই একটা প্রতিযোগিতামূলক মনোভাব, যেটা সামাজিক পরিবেশ বিঘ্নিত করছে, সমাজের জন্য মঙ্গল বয়ে আনছে না। পারিবারিক সম্পর্কে যখন আমরা একটা বাসার মধ্যে একসাথে আছি, তখন যেটা হয়, আমরা লকডাউনের সময় বা করোনার সময় দেখেছি কিন্তু পারিবারিক উত্তেজনা অনেকখানি বৃদ্ধি পেয়েছে। সমাজ বিজ্ঞানীদের মত ডিভোর্স সব ক্ষেত্রে পরিবার বা সমাজের জন্য কল্যাণকর নয়, তাই এর সংখ্যা বৃদ্ধি কিছুটা উদ্বেগের। মাসুদ লাবণী, নিউজ 24, ঢাকা। সন্ধ্যা সংবাদের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে। ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। স্বাগত আরো একবার। দেখছে নিউজ 24 সন্ধ্যা সংবাদ। রাজধানীর বাড্ডায় এক ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়ে গুলি করার মামলায় সন্ত্রাসী জিসান গ্রুপের 7 সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার এসব তথ্য জানান। তিনি বলেন, কাশিমপুর কারাগারে থাকা দণ্ডপ্রাপ্ত 2 আসামির মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় অপরাধ কর্মকাণ্ডের নেটওয়ার্ক গড়ে তুলেছে দুবাইয়ে পালিয়ে থাকা শীর্ষ সন্ত্রাসী জিসান। দুবাই থেকেই জিসান দেশের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে। কারাগারে থাকা 2 সন্ত্রাসীর সঙ্গে শীর্ষ সন্ত্রাসী জিসানের এবং দেশে থাকা সন্ত্রাসীদের যোগাযোগের প্রমাণ পেয়েছে ডিবি। তিনি বলেন, সন্ত্রাসীরা সবসময় রাজনৈতিক ছত্রছায়া থেকে তাদের অপরাধ কর্মকাণ্ড চালানোর চেষ্টা করে। জিসানকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি। বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ফেনী 2 আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার বিকেল 5:30টায় রাজধানীর ল্যাবিড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বীর মুক্তিযোদ্ধা। ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, ফেনী 2 আসনের 3 বারের সংসদ সদস্য ছিলেন। 2019 সাল থেকে প্রবীণ এই নেতা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। টানা দর পতনের পর সোমবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে মূল্যসূচক কিছুটা বেড়েছে। সেই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। তবে দুই বাজারেই কমেছে মোট লেনদেনের পরিমাণ। গত সপ্তাহে লেনদেন হওয়া ৫ কার্যদিবসের মধ্যে ৩ কার্যদিবসে শেয়ার বাজারে দর পতন হয়। এতে এক সপ্তাহে ডিএসসির প্রধান মূল্যসূচক কমে ১৬৫ পয়েন্ট আর বাজার মূলধন কমে ১২,৩৩২ কোটি টাকা। সোমবার দিনের লেনদেন শেষে ডিএসসির প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৯ পয়েন্ট বেড়ে ৬,৬৬৯ পয়েন্টে উঠে আসে। এদিন ডিএসসিতে লেনদেন হয়েছে ৭৪৫ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। সংবাদের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছে নিউজ 24 সন্ধ্যার সংবাদ। মাগুরায় বসুন্ধরা গ্রুপের সহায়তায় অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে মাগুরা পিটিআই স্কুল মাঠে কালের কণ্ঠ শুভ সংঘের সদস্যরা ৪০০ গরিব মানুষের মাঝে এই কম্বল বিতরণ করেন। এ সময় কালের কণ্ঠ শুভ সংঘের সভাপতি পরেশ কান্তি সাহা, পৌরসভার প্যানেল মেয়র মকবুল হাসান মাকুল সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে ৩টি উপজেলায় ১,০০০ কম্বল বিতরণ করা হবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মিয়ানমারের পূর্বাঞ্চলে অন্তত ৩৫ বেসামরিক নাগরিককে হত্যা এবং তাদের মরদেহ পুড়িয়ে দেওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। এই ঘটনার স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত করার আহ্বান জানানো হয়েছে। কায়া প্রদেশের ওই ঘটনায় যে কয়েকটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে অলাভজনক সংস্থা সেভ দ্য চিলড্রেনের একটি গাড়িও। এই ঘটনার পর নিখোঁজ রয়েছেন সংস্থাটির 2 কর্মী। এই হামলার জন্য মিয়ানমার সেনাবাহিনীকে দায়ী করা হচ্ছে। সময় হলো আরো একটি বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। এবারে খেলার সংবাদ জানতে চলে যাব আরেক স্টুডিওতে সহকর্মী পিঙ্কির কাছে। ধন্যবাদ অর্থে আপনাকে। আর এবার ক্লেমান খেলার সংবাদ। শেষ হলো বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট। এবারের আসরে একই দলে খেলবেন টাইগার ক্রিকেটের 3 প্রাণভোমরা। ঢাকায় মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গী তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তজা। মুশফিকের খুলনায় খেলবেন সৌম্য সরকার। আর ক্রিস গেলকে দলে ভিড়িয়েছে সাকিব আল হাসানের বরিশাল। চট্টগ্রাম নিয়েছে আফিফ, সাব্বির, মিরাজের মতো ক্রিকেটারদের। কুমিল্লায় খেলবেন লিটন দাস ও ইমরুল কায়েস। অন্যদিকে মোসাদ্দেক, মিঠুন, আলামিন ও বিজয়কে দলে ভিড়িয়েছে সিলেট। বিস্তারিত জানবো মাহফুজুল ইসলামের রিপোর্টে। আমরা দেখে নিতে চাই ঢাকা। অনেক নাটকীয়তার পর অবশেষে হয়ে গেল বিপিএল এর 8ম আসরের প্লেয়ার্স ড্রাফট। দল গুছিয়েছে 6 ফ্র্যাঞ্চাইজি। মাহমুদুল্লাহ রিয়াদকে আগেই সরাসরি সাইনিংয়ে দলে ভিড়িয়েছিল স্টার্সরা। ড্রাফট থেকে তামিম আর মাশরাফিকে দলে ভিড়িয়ে চমকের পাল্লায় দলটি লাগায় বাড়তি হাওয়া। সাকিব আল হাসানকে আগেই দলে ভিড়িয়ে চমক দিয়েছিল ফরচুন বরিশাল। এবার প্লেয়ার্স ড্রাফটে বিদেশি কোটায় ক্রিস গেইলকে দলে ভিড়িয়ে ব্যাটিং শক্তিমত্তা বাড়িয়েছে খালেদ মাহমুদ সুজনের দল। খুলনা টাইগার্সে মুশফিকুর রহিমের সঙ্গে যোগ দিয়েছেন শেখ মেহেদী, কামরুল হাসান রাব্বি, ফরহাদ রেজার মতো ক্রিকেটাররা। এছাড়া জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার আছেন এই দলে। তুলনামূলক তরুণদের নিয়ে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ড্রাফট থেকে শরীফুল, আফিফ, শামীম পাটোয়ারি, সাব্বির রহমান, মেহেদী মিরাজ, আকবর আলী ও নাইম ইসলামের মতো ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে তারা। আমরা একটু দেখে নিতে চাই কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ব্যালেন্সড দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মুস্তাফিজকে আগেই দলে ভিড়িয়ে জানান দিচ্ছিল শক্তিশালী দল গড়ার। দেশিদের মধ্যে ড্রাফট থেকে তারা নিয়েছে লিটন দাস, ইমরুল কায়েস, মুমিনুল হক, আবু হায়দার রনি ও মেহেদী হাসানের মতো ক্রিকেটারদের। সিলেট সানরাইজার্সে অভিজ্ঞ আর তারুণ্যের সংমিশ্রণ। ড্রাফট থেকে তারা দলে নেয় মোসাদ্দেক সৈকত, মোহাম্মদ মিথুন, আলামিন হোসেন, নাজমুল হোসেন অপু, এনামুল হক বিজয়, সোহাগ গাজী, অলোক কাপালের মতো ক্রিকেটারদের।
এদিকে প্লেয়ার্স ড্রাফটে ডি ক্যাটাগরিতে থাকলেও দল পাননি মোহাম্মদ আশরাফুল ও নাসির হোসেন। 2022 সালের 21 জানুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত হবে বিপিএল এর এবারের আসর। মাহফুজুল ইসলাম, নিউজ 24। এদিকে নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুয়ে প্রস্তুতি ম্যাচের আগে শেষ দিনের মতো অনুশীলন করেছে জাতীয় ক্রিকেট দল। প্রথম টেস্টের ভেন্যুতে সোমবার 3 ডিপার্টমেন্টেই শেষ হয়েছে আলাদা সেশন। মূলত নেট সেশনে দেওয়া হয়েছে বাড়তি মনোযোগ। এছাড়া ক্রিকেটারদের নিয়ে আলাদা ফিল্ডিং সেশন করিয়েছেন কোচ মিজানুর রহমান বাবুল। রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা সবাই এখন পর্যন্ত আছেন ফিট। কোয়ারেন্টাইন পর্ব শেষে মাঠের অনুশীলনে সব ক্রিকেটারের পজিটিভ মনোভাব দলের জন্য ইতিবাচক বলছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। 1 জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুয়ে হবে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। কোয়ারেন্টাইনের পরে যে প্র্যাকটিস সেশনগুলো হয়েছে আসলে বেশ ভালো, দেখে সবাইকে বেশ পজিটিভ মনে হচ্ছে এবং সবাই খুব সুন্দরভাবে কোপ আপ করার চেষ্টা করছে এবং আমার কাছে মনে হচ্ছে যে মোটামুটি রিকভার করে ফেলছে সবাই। আর ফার্স্ট 2 দিনের ম্যাচ যেটা আগামীকাল থেকে শুরু হবে, আশা করা যাচ্ছে যে বেশ ভালোই হবে। এবং সবথেকে বড় ব্যাপার যে এখানে এই পাশেই মাঠে খেলা, তো আমাদের ওই অ্যাটমসফিয়ারটা পরিচিত হবে এবং ছেলেরা বেশ পজিটিভ আছে। এই ছিল এখনকার মতো খেলার সংবাদ। সরাসরি মূল স্টুডিওতে চলে যাচ্ছি জুই এবং অর্থির কাছে। ধন্যবাদ পিঙ্কি আপনাকে। দর্শক, এই ছিল সন্ধ্যার সংবাদের আয়োজন। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাই।